হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আমি প্রকাশ। প্রতি শনিবারের ন্যায় চলুন সকলে মিলে পাড়ি দিই স্টোরি ইন 003 চ্যানেলের এক অলৌকিক জগতে। ভালো অনুভূতির জন্য কানে হেডফোন লাগিয়ে ঘরের লাইটগুলি সব বন্ধ করে দিন। আজ শুনবেন প্রকাশ বক্সির কলমে গ্রাম বাংলার সম্পূর্ণ নতুন ভূতের গল্প। গল্প পাঠে আমি আপনাদের প্রকাশ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমল, প্রকাশ, তিতলি ও পপি। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেই সকল বন্ধুকে অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল স্টোরি ইন 003। আর কথা নয়, শুরু করছি প্রকাশ বক্সির কলমে ভয়ঙ্কর গ্রাম বাংলার ভূতের গল্প বৌমার প্রতিশোধ। প্রায় 15 বছর পরে অচিন্ত্যবাবু সপরিবারে তাদের গ্রামের পুরনো বাড়িতে ফিরে এসেছে। তার বড় ছেলে রাজুকে শহরের বিত্তশালী পরিবারের একমাত্র কন্যা নয়নের সাথে সদ্য বিবাহ দিয়েছেন। রাজুর মা প্রভাদেবী খুব খুশি। তিনি তার নতুন বৌমাকে বরণ করার জন্য বাড়ির গেটের কাছে বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু প্রভাদেবী যখন নয়নকে বরণ করতে যাবে আর ঠিক তখনই হঠাৎ খুব জোরে দমকা হাওয়া বইতে থাকে। বরণডালার প্রদীপ নিভে যায়, ঘরের কারেন্টও চলে যায়। ভয় পেয়ে নয়ন বলল, মা মা এটা কি হচ্ছে? হঠাৎ করে এমন ঝোড়ো হাওয়া এলো কোথা থেকে? নয়নকে সান্ত্বনা দিয়ে প্রভাদেবী বললেন, বৌমা, এটা গ্রাম। এখানে যে কোনো সময় আবহাওয়া বদলে যেতে পারে, আর হুটহাট করে বিদ্যুৎও চলে যায়। তুমি তো প্রথম গ্রামে এলে, তাই তোমার কাছে ব্যাপারটা এত অদ্ভুত লাগছে। কদিন এখানে থাকার পর তোমারও অভ্যাস হয়ে যাবে। মিনতি, রান্নাঘর থেকে মোমবাতিটা নিয়ে আয় তো মা। মিনতি হলো প্রভাদেবীর মেয়ে। সে রান্নাঘরে যায়। কারেন্ট না থাকায় বাড়ির ভেতরে তখন গাঢ় অন্ধকার। সে মোবাইলের টর্চ অন করে, কিন্তু টর্চ জ্বালানোর মুহূর্তেই মনে হলো কেউ যেন খুব দ্রুত সামনে দিয়ে চলে গেল। মিনতি মনে মনে ভাবতে লাগলো, কেন এমন মনে হলো? আমি সত্যিই কাউকে দেখলাম, নাকি এটা শুধুই আমার মনের কল্পনা? মিনতির আসতে দেরি হচ্ছে দেখে প্রভাদেবী আবার বলে উঠলেন, মিনতি, মোমবাতি পেলি? বৌমাকে আর কত সময় ঘরের বাইরে দাঁড় করিয়ে রাখবো বলতো? উত্তরে মিনতি বলে, হ্যাঁ মা, পেয়েছি, আমি আসছি। সে মন থেকে সমস্ত ভাবনাকে ঝেড়ে ফেলে দিয়ে মোমবাতি জ্বালায়। কিন্তু পেছন ফিরে যেই না দরজা পেরোতে যাবে, সামনেই দাঁড়িয়ে আছে 10 বছরের একটা ছোট্ট মেয়ে। মেয়েটিকে এক ঝলক দেখে মিনতি আতঙ্কে চিৎকার করে ওঠে। মিনতির চিৎকার শুনে ওর ছোট ভাই অরুণ ছুটে আসে। কি হয়েছে রে দিদি? মিনতি কাঁপা কাঁপা গলায় বলে, আমি কাউকে দেখলাম। কই? এখানে তো কেউ নেই দিদি। অন্ধকারে নিশ্চয়ই ভুল দেখেছিস। সান্ত্বনা পেয়ে মিনতি সকলের সাথে বাইরে যায়। নয়ন প্রথা অনুযায়ী দরজায় রাখা কলসে পা দিয়ে কাত করে তারপর থালায় পা রেখে গৃহপ্রবেশ করে। রাতে সবাই গল্প আড্ডায় মেতে ওঠে। নয়ন ঘোমটা টেনে খাটের উপর বসে থাকে, কিন্তু
হঠাৎ বাইরের এক অদ্ভুত ভয়ঙ্কর আওয়াজ শোনা যায়। ঘরের জানলাটা নিজ থেকে খুলে যায়। মিনতি ভয়ে ভয়ে বলে ওঠে, এই কারণেই আমি গ্রাম পছন্দ করি না। এখানে এরকম ভুতুরে আওয়াজ তো শুনতেই হয়। আমি আরও শুনেছি এখানে সত্যি অনেক প্রেতাত্মা নাকি ঘুরে বেড়ায়। খোলা জানলা দিয়ে ঘরে ঠান্ডা বাতাস ঢুকতে থাকে। সকলে যে যার রুমে ঘুমাতে চলে যায়। রাত গভীর হলে রাজু ঘরে এসে দেখে নয়ন খোলা জানলার পাশে দাঁড়িয়ে এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। বাইরের আবহাওয়াটা কেমন দেখেছো? মনে হচ্ছে কেউ ফিরে এসেছে প্রতিশোধ নিতে। নয়নের কথায় রাজু বেশ অবাক হয়ে বলে, তুমি না শহরের মেয়ে, তুমি এসবে বিশ্বাস করো? জানতাম না তো। নয়নের কথায় রাজু তেমন গুরুত্ব না দিয়ে শুয়ে পড়ে। নয়ন কিন্তু ওখানেই দাঁড়িয়ে থাকে। রাজু যখন ঘুমিয়ে পড়ে, নয়ন তখন তার শাশুড়ির ঘরে যায়। প্রভাদেবীর পাশে বসে হঠাৎ নয়ন কান্নায় ভেঙে পড়ে। নয়নকে ওইভাবে কাঁদতে দেখে প্রভাদেবী বলে, বৌমা, তুমি এখানে এই সময়ে, আর তুমি কান্না করছো কেন? মা, আপনারা কেন আমাকে গ্রহণ করেননি? আপনাদের জন্য আমার পুরো পরিবারকে কত না অপমান সহ্য করতে হয়েছে। মিনতি দেবী চমকে ওঠে, তুমি তুমি তো আমাদের বৌমা নও। কে তুমি? হ্যাঁ মা, আমি তো আপনারই বৌমা। আমাকে এখনো চিনতে পারেননি? কথা শেষ হতেই প্রভাদেবী দেখলেন নয়নের মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে। চোখ দুটো জবা ফুলের মতো টকটকে লাল বর্ণ ধারণ করেছে। সে উচ্চ স্বরে হাসতে থাকে। ঘরের জানলা দরজা আপনা আপনি বন্ধ আর খুলতে থাকে। প্রচণ্ড ভয়ে প্রভাদেবী প্রাণ প্রায় বেরিয়ে যাবার মতো অবস্থা। আপনাদের পাপের সাজা তো পেতেই হবে। গোটা পরিবারকে ভুগতে হবে সেই সাজা। নয়ন তার সরু লম্বা লম্বা আঙুল দিয়ে প্রভাদেবীর গলা টিপে ধরে। দেবী যন্ত্রণায় ছটপট করতে করতে একসময় স্থির হয়ে যায়। এইভাবে নয়ন নির্মমভাবে প্রভাদেবীকে হত্যা করে এবং শান্তভাবে নিজের ঘরে ফিরে এসে রাজুর পাশে শুয়ে পড়ে। পরের দিন সকলে প্রভাদেবীর মৃতদেহ দেখে চমকে ওঠে। তাদের সবার পায়ের নিচে থেকে যেন মাটি সরে যায়। ভারাক্রান্ত গলায় রাজু বলে ওঠে, গতকাল পর্যন্ত তো মা একদম সুস্থ ছিল। হঠাৎ এমন কি ঘটলো রাতে যে মা আমাদের ছেড়ে চলে গেল? সব দোষী আমার। ছেলের বিয়ের আনন্দে রাতে বাড়ি ফিরিনি। চলে গিয়েছিলাম গ্রামের বন্ধুদের সাথে দেখা করতে, আড্ডা দিতে। যদি রাতে আমি প্রভার সঙ্গে থাকতাম তাহলে হয়তো আজ সে আমাদের ছেড়ে চলে যেত না। বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে, কিন্তু নয়নের যেন এতে কিছুই যায় আসে না। এবং এই বিষয়টা রাজুর ভাই অরুণের চোখে পড়ে, কিন্তু সে কাউকে কিছু বলতে পারে না। এইভাবে কয়েকদিন কেটে যায়। এরপর 1 মাসের মাথায় অচিন্তবাবুকে উঠানের কোণায় আম গাছের ডালের ফাঁসিতে ঝুলে থাকতে দেখা যায়। বাবার মৃতদেহ দেখে রাজু বলে ওঠে, আগে মা চলে গেলেন, এবার বাবা। আমাদের বাড়িতে এসব কি হচ্ছে?
যেন কোনো অশুভ দৃষ্টি পড়েছে আমাদের উপরে। দাদার কথায় সায় দিয়ে তার বোন মিনতি বলে, দাদা, এই বাড়িতে নিশ্চয়ই কোনো দোষ আছে। আমরা যেদিন থেকে এখানে এসেছি সেদিন থেকে কোনো না কোনো খারাপ কিছু ঘটছে আমাদের সাথে। আমাদের আবার শহরে ফিরে যাওয়াই উচিত। এদিকে রাজু, মিনতি, অরুণ যখন মা বাবার অকাল মৃত্যুতে কাঁদতে কাঁদতে ভেঙে পড়েছে, আর ওদিকে নয়ন তখন নিজের ঘরে ঠান্ডা মাথায় সাজগোজে ব্যস্ত। হঠাৎ অরুণ মিনতিকে বলে, দিদি দিদি, আমি তোর সঙ্গে একটা কথা বলতে চাই। আমার কেমন জানি মনে হচ্ছে এই সবের পিছনে বৌদির হাত আছে। অরুণের কথা শুনে মিনতি বলে, অরুণ, তুই কি বলছিস একবার ভেবে দেখেছিস? যদি দাদা বৌদির কানে এসব কথা যায় তাহলে ওদের মনের অবস্থা কি হবে একবার ভেবে দেখেছিস? বৌদির উপর তুই এত বড় অপবাদ দিচ্ছিস কিসের উপর ভিত্তি করে? দিদি, তুই নিজেও তো দেখেছিস আমরা যেদিন থেকে এই বাড়িতে এসেছি বৌদি কেমন যেন পাল্টে গেছে। বিয়ের আগের নয়ন বৌদি মোটেও এমন ছিল না। এখন উনি কারোর সঙ্গে কথা বলে না, সারা দিন নিজের ঘরে থাকে, আর কথা বললেও কেমন যেন অচেনা লাগে। মিনতি বলে, তুই পাগল হয়ে গেছিস অরুণ। দিদি, তুই বুঝতে পারছিস না, আমাদের বাড়িতে একের পর এক মৃত্যু হচ্ছে, কিন্তু বৌদির মধ্যে কোনো অনুভূতি নেই। উনি তখনও মেকআপে ব্যস্ত, যেন কিছুই হয়নি। আরও একটা ব্যাপার আমার সন্দেহ আছে, যে রাতে মা মারা গেলেন সেই রাতে বৌদিকে মায়ের ঘর থেকে বেরোতে দেখেছিলাম আমি। অরুণের কথা শুনে মিনতির মনেও সন্দেহ জন্মাতে শুরু করে। সে বিষয়টি নিয়ে দাদা রাজুর সঙ্গে আলোচনা করে। সেই রাতে সবাই একসাথে টেবিলে খেতে বসেছিল। তখন রাজু নয়নকে জিজ্ঞাসা করল, সত্যি করে বলো তো, তুমি কে? কেন সব করছো? কেন একে একে সবাইকে মেরে ফেলছো? রাজু, তুমি কি বলছো? আমি কেন মা বাবার প্রাণ নিতে যাব? আমি তো বলিনি যে তুমি আমাদের মা বাবার প্রাণ নিয়েছ। তুমি আমার স্ত্রী, তুমি তো কাউকে খুন করতে পারো না। কিন্তু নয়ন, তুমি নয়ন তো, নাকি নয়নের শরীরে অন্য কেউ? রাজুর কথা শুনেই নয়ন খাওয়া ছেড়ে উঠে দাঁড়ায়। তার দুই চোখ দপ করে জ্বলে ওঠে। সে তাকিয়ে থাকে তিন ভাই বোনের দিকে। তারপর নয়ন উচ্চস্বরে হেসে ওঠে। তার ওই হাসিতে পুরো ঘরটা কেঁপে ওঠে। এই রকম ভয়ঙ্কর রূপ নয়নের আগে তারা কখনো দেখেনি। আমি তো তোমাদের নয়ন নই, আমি সর্বাণী। সর্বাণীর নামটা শুনেই রাজু প্রায় অজ্ঞান হবার মতো অবস্থা। কে এই সর্বাণী? কি সম্পর্ক তার এই বাড়ির সঙ্গে, এই পরিবারের সঙ্গে? কি ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে অতীতে? জানতে আমাদেরকে আরও 20 বছর পূর্বে ফিরে যেতে হবে। বীরভূম জেলার এক গ্রামে উঠানে বসে দুই বন্ধু গল্প করছিল। দেখ না, আমাদের দুই ছেলে মেয়েকে একসঙ্গে কত সুন্দর লাগছে। হ্যাঁ, ঠিক বলেছিস, ভালো বন্ধু হয়েছে ওরা, ঠিক তোর আর আমার মতো। আমি ভাবছি আমাদের বন্ধুত্বকে যদি আত্মীয়তার বন্ধনে বাঁধা যায় তাহলে কেমন হয়? আমার ছেলে রাজুর সঙ্গে তোর মেয়ে সর্বাণীর বিয়ে হলে কেমন হয় বলতো? সে তো খুব ভালো হয় রে। আমাদের বন্ধুত্ব চিরস্থায়ী হবে, আর ওদেরও। কিন্তু
ওরা তো এখন খুব ছোট। এই সিদ্ধান্তে দুটি পরিবার রাজি হয়ে যায়। রাজু ও সর্বাণীর বিয়ে ঠিক হয়ে যায়। খুব তাড়াতাড়ি দুই পরিবার মিলে রাজু ও সর্বাণীর বাল্য বিবাহ দিয়ে দেয়। অচিন্ত, একটা কথা বলি, সর্বাণীকে তোর ঘরে আমি আরো 5 বছর পরে পাঠাবো। ও একটু বড় হোক, বুঝে নিতে শিখুক সব কিছু। ঠিক আছে মুকুন্দ, তোর কথায় আমার কোনো আপত্তি নেই। সময় গড়াতে থাকে। এই 4-5 বছরের মধ্যে অচিন্ত শহরে ব্যবসা করে দারুণ লাভবান হয়ে যায়। সে ঠিক করে পরিবারের সকলকে নিয়ে শহরে স্থায়ীভাবে বসবাস করবে। এই খবরটা শুনে মুকুন্দ ছুটে অচিন্তর বাড়িতে আসে। বন্ধু, 5 বছর হয়ে গেল, এখন তোরা শহরে যাচ্ছিস, তাই ভাবছিলাম সর্বাণীর বিদায় পর্বটা এখন সেরে ফেলা যাক। ও তো তোর ঘরের বউ, ওকে তোদের সাথে শহরে নিয়ে যা। দেখ মুকুন্দ, আত্মীয়তা সমানে সমানে হয়। যখন বিয়ে হয়েছিল তখন একরকম ছিল, এখন আমাদের অবস্থা তোর থেকে অনেক ভালো, তাই এই আত্মীয়তার প্রয়োজন নেই। তাছাড়া আইন এই বিয়ের স্বীকৃতি দেয় না। তোর মেয়েকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিস। এই কথা তুই কিভাবে বলতে পারলি অচিন্ত? তোর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়েছে, এ কথা তুই কি ভুলে গেলি? দেখ মুকুন্দ, আমি কোনো পুলিশি ঝামেলায় জড়াতে চাই না। আমাকে আর আমার ছেলেকে এর মধ্যে একদম জড়াস না। অচিন্ত গ্রামের কাউকে কিছু না বলে শহরে চলে যায়। তারপর গ্রামের লোকেরা সর্বাণীকে, তার পরিবারকে নানা কথা বলে টিটকারি করতে থাকে। কেউ বলে নিশ্চয়ই মেয়েটার কোনো দোষ ছিল, তাই তো ওকে রেখে শ্বশুরবাড়ির সবাই শহরে চলে গেছে। আরও একজন বলল, এমন যদি আমার সাথে হতো তাহলে গলায় দড়ি দিয়ে মরতাম। প্রতিনিয়ত গ্রামের লোকের দ্বারা অপমান সহ্য করতে না পারে এক রাতে সর্বাণীর মা বাবা আত্মহত্যা করে। আর এই শোক সর্বাণীও মেনে নিতে পারেনি। কিছুদিন পর তারও মৃত্যু হয়। তবে সর্বাণীর মৃত্যুর পর তার আত্মা শান্তি পায়নি। সে ফিরে এসেছে প্রতিশোধ নিতে। এবার গল্পের বর্তমানে। সর্বাণী নামটা শুনে রাজু চমকে যায়। হঠাৎ নয়নের শরীরটা বাতাসে ভাসতে থাকে। তার মুখমণ্ডল পরিবর্তন হয়ে ফুটে ওঠে সর্বাণীর মুখ। চোখ দুটো সাদা, মুখে ছোপ ছোপ রক্তের দাগ। এক ভয়ানক কণ্ঠে সে বলে ওঠে, তোমাদের পরিবার আমাদের সবাইকে শেষ করেছে, তোমরা কেউ বাঁচতে পারবে না। আমি ফিরেছি প্রতিশোধ নিতে। ঘরের মধ্যে বাতাস ভারী হয়ে ওঠে, আলো নিভে যায়। হঠাৎ রাজু দেখে একটা মেয়ে নিশ্চিন্তে ভেসে বেড়াচ্ছে ঘরের মধ্যে। তার চোখ সাদা, উল্টো পা, এলোমেলো চুল, কালো মুখ। সে সর্বাণী। তোদের সুখ শান্তি সব কেড়ে নেব, জীবন শেষ করে দেব। আজ আমার হাত থেকে কেউ বাঁচবে না। ঘরের আসবাবপত্র আছড়ে পড়ে। জানলার কাজ, ঘরের মধ্যে সকল কাচের পাত্র ভেঙে চুরমার হয়ে যায়। মিনতি চিৎকার করতে করতে বাইরের দিকে দৌড়ানোর জন্য তৈরি হয়। কোথায় পালাচ্ছিস? সে দরজা বন্ধ করে মিনতিকে হাওয়ায় তুলে দূরের দেওয়ালে ছুঁড়ে ফেলে দেয়। সকলে পালাতে চায়, কিন্তু কেউ এখান থেকে পালাতে পারবে না। মিনতি পড়ে যায়। শরীরের নানা জায়গায় ক্ষত, আর সেখান থেকে রক্ত পড়ছে। রাজু ও অরুণ ছুটে আসে। সর্বাণী অরুণের দিকে তাকিয়ে বলে, তুইও আমার থেকে পালাতে চাস? তোরা কেউ পালাতে পারবি না। রমেশ চিৎকার করে ওঠে, সর্বাণী
তোমার রাগ আমার উপর। দয়া করে ওদের ছেড়ে দাও। আমি স্বীকার করছি আমার পরিবার অন্যায় করেছিল, কিন্তু আমার ভাই বোনের কোনো দোষ ছিল না, বা ওরা তখন কিছুই জানতো না। তুমি ওদের ছেড়ে দাও, যা শাস্তি দেবার আমাকে দাও। সর্বাণীর চোখ এবার কিছুটা শান্ত হলো, তার মুখে একটা প্রশান্তি ফুটে উঠল। তোর ভাই বোনকে আমি মারবো না, তবে তোকে আমি ছাড়বো না। তোর আত্মা আমার হবে। তোর মৃত্যুর পর আমাকে আবার বিয়ে করতে হবে। বল, তুই রাজি? রাজু চোখ বন্ধ করে সম্মতি জানায়। সে নিজেই ছাদ থেকে ঝাঁপ দেয়। তারপর নিঃশব্দে সর্বাণীর আত্মা রাজুর আত্মাকে নিয়ে অদৃশ্য হয়ে যায়।